জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ ও অভিনন্দন। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ভূগোল ক্লাসে অর্থাৎ ভূগোল সিলেবাসে প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করার চেষ্টা করব এই চ্যানেলে। তোমাদের কোনো সমস্যা, ভূগোল সংক্রান্ত বিষয় জানার ইচ্ছা থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আজকে এই ভূগোল সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। কোনো বিষয় সম্পর্কে পড়াশোনা করার আগে তার সিলেবাসটাকে অবশ্যই মাথাতে রাখতে হবে। কোনো সাবজেক্ট সম্পর্কে জানার আগে তার সিলেবাস যদি না জেনে থাকি তাহলে আমরা সাবজেক্টের ভিতরে যেতে পারবো না, অর্থাৎ সাবজেক্টের সম্পর্কে একটি উৎসাহ আসবে না যে এরপরে কি আছে। তাই সাবজেক্টটাকে জানতে আমাদের সিলেবাস সম্পর্কে ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো তাদের সিলেবাসটা আগে অবশ্যই জানতে হবে। আর এই সিলেবাস জানার জন্য আমি আজ সিলেবাস সম্পর্কে আলোচনা করছি। সিলেবাস থেকে প্রায় সাবজেক্টের বেশিরভাগ অংশটাই বুঝতে পারবে। তাই চলো সিলেবাস সম্পর্কে আমরা এখন আলোচনা করি। এখন আমরা ভূগোলের সিলেবাসে চলে এলাম। ভূগোল ও পরিবেশ, তোমাদের ভূগোল বিষয়টার নাম দেওয়া হয়েছে ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশের চ্যাপ্টারগুলি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক ভূগোল আছে। প্রাকৃতিক ভূগোল তাহলে 1 নম্বর আছে আমাদের প্রাকৃতিক ভূগোল, মূল বিষয় প্রাকৃতিক ভূগোল। 2 নম্বরে আমরা দেখব যে সেখানে আছে পরিবেশ ভূগোল, খ পরিবেশ ভূগোল। 2 নম্বরে আছে পরিবেশ ভূগোল। 3 নম্বরে আছে আঞ্চলিক ভূগোল, আঞ্চলিক ভূগোল। এবং 4 নম্বরে আছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই 4টে বিভাগ আমরা ভূগোল সাবজেক্টের মধ্যে পড়ব। এবার প্রথম যে বিষয় সেটা হলো প্রাকৃতিক বিষয়, প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলে আমরা কি কি জানবো? প্রাকৃতিক ভূগোলে আমরা জানছি প্রথম যে অংশটা সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রাকৃতিক বিষয়ের মধ্যে পড়ছে। এই বহির্জাত প্রক্রিয়াগুলো কি কি আছে সেগুলো আমরা দেখছি যে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আছে নদীর কাজ, আর আছে কি হিমবাহের কাজ, আর আছে কি বায়ুর কাজ। অর্থাৎ নদী, হিমবাহ এবং বায়ু, এই তিনটের যে কাজ, অর্থাৎ এদের যে ক্ষয়, বহন এবং সঞ্চয়, যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে সেই ভূমিরূপগুলো প্রত্যেকটা অংশ আমরা আলোচনা করব। এবার এই প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো বায়ুমণ্ডল। প্রথমে গেল বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে তোমাদের সিলেবাসে আছে নদী আছে, হিমবাহ আছে, আর বায়ু আছে, বায়ুর কাজ। সেটা ক্ষয়, বহন এবং সঞ্চয় এই তিনজনেরই হতে পারে। এবার চলে এলাম বায়ুমণ্ডল, দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় বিষয়, প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় অংশ অর্থাৎ বায়ুমণ্ডল। এবার বায়ুমণ্ডল সম্পর্কে আমরা কি কি জানবো এখানে? বায়ুমণ্ডলের ধারণা, বায়ুমণ্ডলের মধ্যে কি কি উপাদান আছে সেটা উষ্ণতার ভিত্তিতে যে স্তরবিন্যাস, সেই স্তরবিন্যাসগুলো আমরা জানবো। বায়ুমণ্ডলের তাপ ও উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন, বায়ুমণ্ডলে যে তাপমাত্রা বৃদ্ধি কোথাও হ্রাস হয়, জলীয় বাষ্প, অক্ষাংশ ভেদে উচ্চতা ভেদে যে উষ্ণতার তারতম্য, সেসব বিষয়গুলো আমরা জানবো। এছাড়া গ্রিন হাউস বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে জানবো। এরপর বায়ুমণ্ডলের চাপ ও বায়ুপ্রবাহ, নিয়ত বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ, আকস্মিক বায়ুপ্রবাহ ও প্রতীপ ঘূর্ণবাত। তাহলে বায়ুপ্রবাহের এবার দ্বিতীয় অংশে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে বায়ুপ্রবাহের চাপ বলয় ও বায়ুপ্রবাহ। অর্থাৎ বায়ু যে চাপ বলয়গুলো আছে পৃথিবীর মধ্যে সেগুলো আমরা পরে জানবো, চ্যাপ্টার ভিত্তিক যখন আলোচনা করব তখন জানবো। সেই বায়ুর চাপ বলয় এবং তাদের সেই চাপ বলয়ের ফলে কি ধরনের বায়ু প্রবাহ হয়, সেখানে নিয়ত বায়ু প্রবাহ হয়, স্থানীয় বায়ু প্রবাহ হয়, ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত, এই ধরনের বায়ু প্রবাহগুলো হয়ে থাকে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। এবার চলে আসি বায়ুমণ্ডলে যে আর্দ্রতা আছে, বায়ুতে যে আর্দ্রতা আছে, আমরা বর্ষাকালে দেখি বায়ু স্যাঁতসেঁতে
জামা কাপড় শুকাতে চায় না, বা শীতকালে দেখি জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে আর্দ্রতার ফলে এগুলো হয়ে থাকে। সেই আর্দ্রতা সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানবো। কি কারণে আর্দ্রতা বেশি হয়, আর্দ্রতা বেশি হলে কি হয়, এবং আর্দ্রতা কম হলে কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, সেইগুলো এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। এবার চলে আসি প্রাকৃতিক ভূগোলের তৃতীয় যে অংশটা, অর্থাৎ তৃতীয় বিষয়, সেটা হলো বাড়িমণ্ডল। বাড়ি কথার অর্থ কি? বাড়ি কথার অর্থ হলো জল, অর্থাৎ পৃথিবীর মধ্যে সমস্ত রকম জল সম্পর্কে আমরা এই বাড়িমণ্ডলকে ধরে থাকি। এই বাড়িমণ্ডলের মধ্যে আমরা এখানে কি বিষয় নিয়ে পড়াশোনা করব, সেটা হলো সমুদ্র স্রোত, আর কি আছে, জোয়ার ভাটা। সমুদ্র স্রোত কি কারণে হয়, সমুদ্র স্রোত কি, সমুদ্র স্রোতের ফলে কি কি হয়ে থাকে, এই বিষয়গুলো অর্থাৎ সমুদ্র সংক্রান্ত সমস্ত বিষয় এই চ্যাপ্টারের মধ্যে আমরা আলোচনা করব। আর কি আলোচনা করব, জোয়ার ভাটা সম্পর্কে ধারণা। জোয়ার ভাটা আমরা শুনেছি যে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে জোয়ার ভাটা হয়ে থাকে। সেই জোয়ার ভাটা কি কারণে হয়ে থাকে, এবং কোন জোয়ারকে কি বলে, কোন ভাটাকে কি ধরনের ভাটা বলা হয়, সেগুলো আমরা এই চ্যাপ্টারটাতে জানবো। জোয়ার ভাটা সংক্রান্ত আরো বিষয় আছে, যেমন মরাকটাল, সিজিগি, পেজি, বনডাকা, বানডাকা, ভরাকটাল ইত্যাদি বিষয়গুলো আছে, সেগুলো আমরা এই চ্যাপ্টারে জানবো যখন চ্যাপ্টার ভিত্তিক আলোচনা হবে। আর কি আছে, এবার চলে আসি, এটা এই সমস্ত বিষয়গুলো গেল প্রাকৃতিক বিষয়। এবার আছে প্রাকৃতিকের মধ্যে আর একটা অংশ আছে, সেটা পরিবেশ ভূগোল। এটা প্রাকৃতিকের মধ্যেই পড়ছে, পরিবেশ যেহেতু, এই পরিবেশের মধ্যে একটা আলাদা চ্যাপ্টার দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। অর্থাৎ পৃথিবীর মধ্যে মানুষের যে কার্যকলাপ হয়, মানুষের প্রয়োজন অপ্রয়োজনে যে সমস্ত জিনিস বর্জ্য হিসাবে তৈরি হয়, সেই বর্জ্য ব্যবস্থাপনা, অর্থাৎ সেই বর্জ্য পদার্থগুলো কি হয়, কি ক্ষতি হয়, এবং তাকে কিভাবে ভালো রাখা যায়, অর্থাৎ সেখান থেকে পরিবেশে ক্ষতি হবে না এমন কাজ করার ব্যবস্থা, সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এখানে কি কি আছে, বর্জ্যের ধারণা, অর্থাৎ বর্জ্য কি, বর্জ্য পদার্থগুলো কি, সেই সম্পর্কে ধারণা, বর্জ্য পদার্থের উৎস ও প্রভাব, এর উৎস আর প্রভাব, এর প্রভাবে কি হয়, সেই সংক্রান্ত বিষয়গুলো জানবো, এবং বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ও প্রয়োজনীয়তা, অর্থাৎ এই বর্জ্য পদার্থগুলো আমরা কিভাবে রাখলে পরিবেশের ক্ষতিটা কম হবে, সেই বিষয়গুলো আমাদের এই চ্যাপ্টারে জানতে হবে, এবং তার প্রয়োজনীয়তা কি সেটাও জানতে হবে। এগুলো প্রাকৃতিক বিষয় এবং পরিবেশের বিষয়গুলো। এবার চলে আসি আমরা আঞ্চলিক বিষয়। এই আঞ্চলিক বিষয়টা বেশিরভাগটা অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা বিষয়। কিরকম করে এই বিষয়টা আমরা দেখবো, সিলেবাস ভিত্তিক দেখবো। এই আঞ্চলিক বিষয়টা টোটালটাই, অর্থাৎ পুরো বিষয়টাই আমাদের ভারতের সম্পর্কে, অর্থাৎ আমাদের দেশ সম্পর্কে। প্রথমে কি হয়েছে, অবস্থান, ভূমিকাতে বলছে যে এখানে ভূমিকাতে আমরা কি কি জানবো, অবস্থান এবং প্রশাসনিক বিভাগ। এই যে রাজনৈতিক বললাম, এই প্রশাসনিক বিভাগ এই বিষয়টা চলে আসছে। তাহলে ভারতের অবস্থান আমরা জানবো, এবং প্রশাসনিক বিভাগ গুলো আমরা জানবো। অবস্থান, সেটা ভৌগোলিক অবস্থান আমরা জানবো, অর্থাৎ ভারতের কোথায় অবস্থান, তার আশেপাশে প্রতিবেশী দেশ কি আছে না আছে, এই অংশটাতে আমরা জানবো। এবার ভারতের ভূপ্রকৃতি অর্থাৎ ভূমিরূপের কিরকম গঠন, প্রকৃতি, সেটা আমরা এই অংশটুকুতে জানবো। তার শ্রেণীবিভাগ আছে, সেই শ্রেণীবিভাগগুলো আমরা এই চ্যাপ্টারে জানবো। আর ভারতের জলসম্পদ, এবার চলে আসি ভারতের জলসম্পদ, অর্থাৎ ভারতের মধ্যে যে জল আছে, সেই জল অর্থাৎ কি জল, জল আছে নদী আছে, বিভিন্ন ধরনের নদী আছে, ভূগর্ভস্থ জল আছে, যেটা কূপ এবং নলকূপের মাধ্যমে আমরা ব্যবহার করি, এবং বিভিন্ন ধরনের নদীকে বাঁধ দিয়ে সেই জল সংরক্ষণ করা হয়। এই সমস্ত বিষয় আমরা এই ভারতের জল সম্পদের অংশে আলোচনা করব, এবং এই জলকে সংরক্ষণ করার কি গুরুত্ব আছে, সে বিষয়টা আমরা জানব। এবার চলে আসি ভারতের তৃতীয় অংশ, ভারতের চতুর্থ অংশ, সেটা হলো ভারতের জলবায়ু। খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভারতের জলবায়ুর জন্য। ভারতের জলবায়ু পরিবর্তনে খরা হয়, কখনো বন্যাও হয়ে যায়।
তাই জলবায়ু আর খরা বন্যার উপর নির্ভর করছে ভারতের অর্থনীতির টোটাল অর্থনৈতিক পুরো বিষয়টা। কৃষিকাজের উপর 75% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই জলবায়ুর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সংক্ষেপে ভারতের জলবায়ু বৈচিত্র্য এখানে আলোচনা করা হবে। ভারতের জলবায়ু নিয়ন্ত্রক অর্থাৎ জলবায়ু কি কি মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সে বিষয়টা আমরা এখানে জানবো। মৌসুমী বায়ু, জেট বায়ু, ক্রান্তীয় ঘূর্ণপাত, এই প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আছে মৌসুমী বায়ু, যেটা ভারতের জলবায়ু পরিবর্তনের মূল কাণ্ডারি বলা যায় মৌসুমী বায়ু। এছাড়া আছে মৃত্তিকা, মৃত্তিকা কত ধরনের মৃত্তিকা আছে সেই বিষয়টাও আমরা ভারতের জলবায়ু অংশে জানব। এছাড়াও ভারতের মৃত্তিকার একটা পুরো উপবিষয় দেওয়া হয়েছে, যেখানে শুধু মৃত্তিকা নিয়ে আলোচনা করা হবে। ভারতে কোথায় কোন ধরনের মৃত্তিকা আছে সেগুলো আমরা ম্যাপ ভিত্তিক আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ ভারতে কোন অংশে কি ধরনের মৃত্তিকা হয় এবং কেন হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এবার চলে আসি ভারতের স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ কোনগুলো? যে উদ্ভিদগুলো নিজে থেকে বৃদ্ধি পায়, জন্মায় এবং বড় হয়, সেগুলো হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। সেই স্বাভাবিক উদ্ভিদ কোথায়, কি নাম এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। এই ভারতের মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, এই সমস্ত বিষয়গুলি ভারতের অর্থনৈতিক পরিবেশের মধ্যে ধরা হয়। এছাড়াও আছে ভারতের কৃষিকাজ, যেটা বললাম যে ভারতের 75% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাই কৃষি থেকে বেশিরভাগ আয় কৃষি থেকে হয়ে থাকে। আর এই কৃষির বৈশিষ্ট্য এবং তাদের যে বিভিন্ন ধরন, কোন এলাকা ভিত্তিক চাষাবাদ, সেগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানবো। ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য, ব্যবহার অনুসারে ফসলের শ্রেণীবিভাগ, ভারতের কৃষি সমস্যার সমাধান, এই বিষয়গুলো আমরা জানবো। অর্থনৈতিক চ্যাপ্টারে আছে ভারতের শিল্প, যেটা একটা ভারতের মেরুদণ্ড বলা হয়, যেমন লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল, অটোমোবাইল, তথ্য প্রযুক্তি। এই শিল্পগুলি আমাদের ভারতবর্ষে কতটা প্রভাব ফেলেছে সেটা আমরা এই চ্যাপ্টারে জানতে পারবো। এছাড়া ভারতের জনসংখ্যা বিষয়ে আমরা এই অংশে পাঠ করব। সেখানে জনসংখ্যা ঘনত্ব, কত জনসংখ্যা ভারতে, কোন রাজ্যে কত জনসংখ্যা এবং তাদের জনঘনত্বের তারতম্য, তার কারণ, এই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। পরবর্তী অংশ হলো ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন পথ, সড়কপথ, জলপথ, রেলপথ এবং আকাশপথ, এই প্রত্যেকটা বিষয় আমরা জানবো। এছাড়া যোগাযোগ ব্যবস্থার মধ্যে আছে ইন্টারনেট, ইমেল ইত্যাদি বিষয় আমরা জানবো। এটা হলো তাহলে ভারতের অর্থনৈতিক অংশ। এবার ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক অংশ এবং প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আমরা জানলাম। এবার নতুন একটি অংশ, অর্থাৎ ভূগোলের যে অংশটি বাদ দেওয়া যায় না, সেটা হলো উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই মানচিত্র অংশটা ভূগোলে থাকবেই, তাই মানচিত্র সম্পর্কে জানতে হলে আমাদের এই চ্যাপ্টারটা অবশ্যই পড়তে হবে, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে আমরা কি কি জানবো? এখানে আমরা জানবো উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কি ধরনের, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকারভেদ, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করা হয়, সেই স্কেল সম্পর্কে, অর্থাৎ স্কেল সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা এখান থেকে পাবে। উপগ্রহ চিত্র তোলা বিভিন্ন পর্যায়ে, কিভাবে উপগ্রহ চিত্র তোলা হয় সেইগুলো সম্পর্কে আমরা জানবো। এছাড়াও উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে আমরা এই অংশে জানবো। তাহলে আশা করি তোমাদের মাধ্যমিক ভূগোলের যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে কিছুটা হলেও ধারণা হয়েছে। সিলেবাস নিয়ে কোনো রকম সমস্যা থাকলে আমার এই চ্যানেলে অবশ্যই কমেন্ট করবে। সিলেবাস নিয়ে আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। আগামীতে প্রত্যেকটা চ্যাপ্টার আমি আলোচনা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।